বিভিন্ন দেশের সঙ্গে ট্যারিফ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পরিস্থিতি সৃষ্টি করেছেন তা সকলেরই জানা। এদিকে আবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কার্যত ওই দেশটিকে বিক্রি করে দিচ্ছেন বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। এরই মাঝে বড় খবর, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আমেরিকার সঙ্গে একটি শুল্ক সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পথে এগোচ্ছে বাংলাদেশ। আগামী 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা এস.কে বশির উদ্দিন। উল্লেখ্য, গত বছরের অগস্ট মাসে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে 20% পারস্পরিক শুল্ক আরোপ নিয়ে একটি সমঝোতা হয়েছিল। তবে সেই সময় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়নি। এবার সেই সমঝোতাই চূড়ান্ত রূপ পেতে চলেছে। চুক্তি সম্পন্ন করতে আগামী 5 ফেব্রুয়ারি ঢাকা থেকে রওনা দেবেন বাণিজ্য উপদেষ্টা এস.কে বশির উদ্দিন এবং বাণিজ্য সচিব মাহবুব রহমান। প্রথমে তারা যাবেন জাপানে। আগামী 6 ফেব্রুয়ারি জাপানের রাজধানী টোকিওতে স্বাক্ষরিত হবে বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা বিজেইপা। এরপর সেখান থেকেই তারা রওনা দেবেন ওয়াশিংটনের উদ্দেশ্যে। ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রকের আধিকারিকরা এই তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাণিজ্য সচিব মাহবুব রহমান জানান, আমরা আমেরিকার কাছ থেকে 9 ফেব্রুয়ারির তারিখ পেয়েছি। সেই অনুযায়ী খসড়া চুক্তির অনুমোদন এবং স্বাক্ষরের একটি সারসংক্ষেপ নিয়ে যাওয়া হয়েছে বা পাঠানো হয়েছে। পারস্পরিক শুল্কের হার কমবে কিনা এই প্রশ্নের উত্তরে বাণিজ্য সচিব বলেন, বর্তমানে এই হার 20%। কিছু দেশের ক্ষেত্রেও একই হার রয়েছে, আবার কিছু দেশের ক্ষেত্রে আরও বেশি। আমরা আশাবাদী যে হার কিছুটা কমবে, তবে 9 ফেব্রুয়ারির আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না। বাণিজ্য সচিব মাহবুব রহমান তিনি কি বলছেন শোনাবো। 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিটা স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। তো এ ব্যাপারে চুক্তির খসড়া এবং এই তারিখেই স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাভারি পাঠিয়েছি। হয়তো কিছু কমতেও পারে। আগামী 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিটা স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। তো এ ব্যাপারে চুক্তির খসড়া এবং এই তারিখেই স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাভারি পাঠিয়েছি। হয়তো কিছু কমতেও পারে। অন্যদিকে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে বাণিজ্য মন্ত্রক আগেই জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের প্রথম দিন থেকেই বাংলাদেশের 7,379টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। একই সঙ্গে জাপানের 1,093টি পণ্য তাৎক্ষণিকভাবে বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ নিজের সক্ষমতা তৈরি করেছে এবং বর্তমানে বিশ্বে এই খাতে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। যদিও এই চুক্তির খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে, তবে কি এবার এই চুক্তির আড়ালে গোটা দেশটাকেই বিক্রি করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস? এদিকে কেন্দ্রীয় বাজেট 2026-27 বাংলাদেশকে দেওয়া, মানে ভারতের কেন্দ্রীয় বাজেট 2026-27 বাংলাদেশকে দেওয়া আর্থিক সহায়তা অর্ধেক কমিয়ে দিল ভারত সরকার। কেন্দ্রীয় বাজেট নথি অনুযায়ী বাংলাদেশকে দেওয়া ভারতের উন্নয়ন সহায়তা 120 কোটি টাকা থেকে কমিয়ে 60 কোটি টাকায় নামানো হয়েছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে এটি অন্যতম বড় কাটছাঁট বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের অবনতি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও তাদের বিরুদ্ধে জানে শেষের অভিযোগ, তাদের ওপর হামলা ও তাদের জানে শেষের অভিযোগ এবং কূটনৈতিক অস্বস্তির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। উল্লেখযোগ্যভাবে গত অর্থবর্ষে বাংলাদেশকে 120 কোটি টাকা বরাদ্দ করা হয়। বাস্তবে খরচ হয় মাত্র 34 কোটি 48 লক্ষ টাকা। টানাপোড়েনপূর্ণ সম্পর্কের কারণেই পুরো বরাদ্দ ব্যবহার করা সম্ভব হয়নি বলে বাজেট নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে। এবারের বাজেট ভারতের উন্নয়ন সহায়তা কমে হয়েছে 60 কোটি টাকা, মানে বাংলাদেশকে দেওয়া ভারতের উন্নয়ন বাজেট বা উন্নয়ন সহায়তা
60 কোটি টাকা করা হয়েছে 120 কোটি টাকা থেকে কমিয়ে। অন্যদিকে ভারতের বিদেশ সহায়তা নীতিতে ভুটান এখনও শীর্ষস্থান ধরে রেখেছে। ভুটানের জন্য বরাদ্দ বেড়ে হয়েছে 2289 কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় 6% বেশি। মূলত জলবিদ্যুৎ ও পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে এই অর্থ ব্যয় হবে। নেপালের জন্য বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে 800 কোটি টাকা, যা প্রায় 14% বৃদ্ধি। শ্রীলঙ্কার ক্ষেত্রেও সাহায্যের অঙ্ক বেড়েছে এক ধাক্কায় 1/3 400 কোটি টাকা, যা সেদেশের আর্থিক সংকট পরবর্তী পুনরুদ্ধারে ভারতের ভূমিকার কথা তুলে ধরবে। তবে বাজেটের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা গেছে ইরানের চাবাহার বন্দর প্রকল্পে। 2026-27 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। উল্লেখ্য, 2024-25 সালে চাবাহার বন্দরের জন্য ভারত খরচ করেছিল 400 কোটি টাকা। 2025-26 বাজেটে প্রথম বরাদ্দ ছিল 100 কোটি টাকা, যা পরে সংশোধিত হিসেব বাড়িয়ে 400 কোটি করা হয়। কিন্তু চলতি বাজেটে সেই বরাদ্দ একেবারেই শূন্য। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এটি তাৎপর্যপূর্ণ, কারণ 2024 সালে ভারত ইরানের সঙ্গে 10 বছরের চুক্তি স্বাক্ষর করেছিল শহীদ বেহেশতি টার্মিনাল পরিচালনার জন্য। এই প্রকল্প আফগানিস্তান ও মধ্য এশিয়ার ভারতের যোগাযোগ বাড়াতে এবং পাকিস্তানকে বাইপাস করার ক্ষেত্রে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ভারত মহাসাগরীয় অঞ্চলেও সহায়তার ছবিটা মিশ্র পাওয়া গিয়েছে। মালদ্বীপের বরাদ্দ কমে হয়েছে 550 কোটি টাকা, প্রায় 8% হ্রাস পেয়েছে। অন্যদিকে মরিশাসের জন্য সহায়তা বাড়িয়ে একই অঙ্কে অর্থাৎ 550 কোটি টাকায় নিয়ে যাওয়া হয়েছে। আফগানিস্তানের ক্ষেত্রে বরাদ্দ অপরিবর্তিত 150 কোটি টাকা। মূলত মানবিক সহায়তার জন্য মায়ানমারের ক্ষেত্রে রাজনৈতিক যে প্রেক্ষাপট বা রাজনৈতিক অস্থিরতা ও প্রকল্প বাস্তবায়নের সমস্যার কারণে সহায়তা কমে হয়েছে 300 কোটি টাকা, যা 14% অন্যান্য দেশগুলোর তুলনায় কম। এদিকে আফ্রিকার দেশগুলির জন্য সহায়তার স্থির রয়েছে 225 কোটি টাকায়। লাতিন আমেরিকার ক্ষেত্রে বরাদ্দ দ্বিগুণ হয়েছে 120 কোটি টাকা, যদিও তা এখনও তুলনামূলকভাবে কম। ইউরেশীয় অঞ্চলের দেশগুলির জন্য বরাদ্দ সামান্য কমে দাঁড়িয়েছে 38 কোটি টাকায়। খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে ভারত পাকিস্তানকে ঠিক কী নজরে দেখছে। যদি পাকিস্তান খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার হতো ভারতের, তাহলে হয়তো ভুটানের মতন এরকম বিপুল পরিমাণ একটা অর্থ সাহায্য বাংলাদেশও পেত। কিন্তু সমস্যা হচ্ছে এই যে অর্থ সাহায্যগুলো করা হচ্ছে, ফান্ডগুলো করা হচ্ছে, এই টাকাটা কি সাধারণ মানুষ বা জনতার কাছে যাচ্ছে, নাকি তার আগেই করাপ্ট পলিটিশিয়ানরা নিজেদের পকেটটা ভরে নিচ্ছেন? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।